ভুটানকে সবাই বলে একটা শান্তির দেশ, কিন্তু আমি ভেবেছিলাম সেটা শুধুই একটা কথা। আজকের এই ভ্রমণ আমাকে শিখিয়েছে এটা শুধু একটি দেশ নয়, এটা একটা অনুভূতি। এই একদিন থিম্পু শহরটা ঘুরে আমার যা অভিজ্ঞতা হয়েছে সেটা আমি চিরকাল মনে ধরে রাখব। তাহলে আসুন আপনাদেরকেও এই পুরো থিম্পু শহরটা ঘুরে দেখায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ান্ডারল্যান্ড স্টেজ। আমি দেবস্মিতা, আর আজ আমি আপনাদেরকে এই থিম্পু শহরের ট্র্যাডিশন, কালচার, তার সাথে একটা ইন্সপিরেশনাল স্টোরি আপনাদের সাথে শেয়ার করব, যেটা দেখলে আপনারা এইটুকু বুঝতে পারবেন যে আমাদের সকলের যদি কোনো জিনিসের ওপর ইচ্ছে বা লক্ষ্য থাকে তাহলে কোনো কিছুই কিন্তু অসম্ভব হয় না। তার জন্য আমার এই ভিডিওটা পুরো দেখতে থাকুন শেষ অবধি, আর এই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক ভুটানের এই 3 নম্বর দিনের অভিজ্ঞতা। সকালে আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে শুরু করলাম প্রথমে একটা হিন্দু টেম্পল দিয়ে। এই টেম্পলটা আমাদের হোটেল থেকে যেতে সময় লেগেছিল প্রায় 10 থেকে 15 মিনিট মতো। এটি পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা ছোট্ট মন্দির, আর তার চারদিকে যেন স্বর্গের নীরবতা। প্রথমে ঠিক আমি বুঝতে পারিনি এটা কোন ভগবানের মন্দির। তারপর ভেতরে যেতে দেখলাম এটি হচ্ছে পঞ্চায়ন দেবীর মন্দির, কিন্তু মন্দিরের ভেতরে কোনো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউড না, তাই আমি ভেতরের কোনো দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। মন্দিরের নাম পঞ্চায়ন দেবী, তাহলে ভেতরে দুর্গা মার বিগ্রহ কেন? তারপর জানলাম এক অপূর্ব সত্য, পঞ্চায়ন মানে একটি দেবী নয়, বরং 5 দেবশক্তির সম্মিলন: শিব, বিষ্ণু, দেবী, সূর্য এবং গণেশ। আর এই মন্দিরে দেবীর রূপ হিসেবে পূজিত হচ্ছেন দুর্গা মা, শক্তির, সুরক্ষার এবং সাহসের প্রতীক। তাই আসল সত্য একটাই, তুমি তাকে ডাকো পঞ্চায়ন দেবী বা দুর্গা মা, নাম ভিন্ন হলেও দেবী মা কিন্তু একই। তারপর দেখুন বাইরে এসে দেখি একটা শিবলিঙ্গও আছে, যেখানে ভক্তরা আসে, পুজো দেন এবং বাবার মাথায় নিয়মিতভাবে জলও দেন। আর যখন দিনটা প্রথমেই শুরু হলো এত সুন্দর একটা মন্দির দিয়ে, তাহলে বাকি দিনটা যে আরও কত সুন্দর হতে চলেছে সেটা আপনারা দেখুন পুরো শেষ অবধি, তখন বুঝবেন। এখান থেকে বেরিয়ে আমরা গেলাম বুদ্ধা ডরডেনমা পয়েন্টে, যেটা এখান থেকে লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিট মতো। থিম্পুর সর্বোচ্চ পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে এক মহিমান্বিত সৃষ্টি, বুদ্ধা ডরডেনমা পয়েন্ট। 151 ফুট উঁচু স্বর্ণময় এই বুদ্ধ মূর্তি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি নির্মিত হয়েছে বিশ্ব শান্তি, করুণা এবং মানব কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে। এই বিশাল বুদ্ধ মূর্তির ভেতরে রয়েছে 1 লক্ষেরও বেশি ছোট্ট ছোট্ট বুদ্ধ মূর্তি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি ও পুণ্যের আশীর্বাদ হিসেবে স্থাপন করা হয়েছে। চারদিকে তাকালে দেখা যায় থিম্পু শহর যেন নীরবে মাথা নত করে আছে বুদ্ধের আশীর্বাদের সামনে। পাহাড়, আকাশ আর বাতাস সবকিছু মিলিয়ে সৃষ্টি করেছে এক স্বর্গীয় প্রশান্তি। বলা হয় যে মানুষ এই স্থানে মন থেকে প্রার্থনা করে তার জীবনে শান্তি, ধৈর্য, সৌভাগ্যের দরজা খুলে যায়। বুদ্ধ ডরডেনমা শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এক আধ্যাত্মিক অনুভূতি, এক পূর্ণতার মুহূর্ত যা আত্মাকে স্পর্শ করে যায় নিঃশব্দে। এখানে এন্ট্রি ফিস ছিল 500 টাকা পার পার্সন, আর আপনাদের তো আগের ভিডিওতে আমি জানিয়েছি যে এখানে সব জায়গায় ইন্ডিয়ান কারেন্সি চলে,
তো আপনারা INR-এও পে করতে পারেন অথবা ভুটানিজ কারেন্সি এনগুলট্রুমও ইউজ করতে পারেন। আর যারা আমার আগের ভিডিও দেখেননি তাদের আমি আমার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব, সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এর সাথে আমি আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্কটাও শেয়ার করব, যেখানে আমি অনেক ধরনের রিলস বানাই। আপনারা চাইলে দেখতে পারেন এবং পছন্দ হলে আমার পেজটা ফলোও করতে পারেন। এরপরে আমরা গেলাম হচ্ছে সিম্পলি ভুটানে। এখানে পৌঁছতে আমাদের লাগলো প্রায় 10 থেকে 15 মিনিট মতো সময়। আর এখানে এন্ট্রি ফিস ছিল 1000 টাকা পার পার্সন। এটি হচ্ছে ভুটানি ঐতিহ্যকে চোখের সামনে বাঁচিয়ে রাখার একটা লাইভ মিউজিয়াম। এখানে প্রথমে ঢুকতেই এনারা আমাদের সকলকে ওয়েলকাম জানানো, এনাদের লোকাল ড্রিঙ্ক যেটা হয় আরা, সেই দিয়ে। আরা মানে হচ্ছে লোকাল ওয়াইন। সিম্পলি ভুটান সফরে প্রথমে ছিল ওয়াইন টেস্টিং, তারপর এদের ঐতিহ্য সম্পর্কে জানা। এটা আপনারা দেখুন, এটি হচ্ছে ভুটানের আর্থ রানিং ড্যান্স। এবার আর্থ রানিং ড্যান্সটা কি সেটা নিয়ে একটু আপনাদেরকে বলি। আর্থ রানিং ড্যান্স হলো একটি ঐতিহ্যবাহী নৃত্য, যেখানে মাটির বাড়ি তৈরির সময় অতীতে ব্যবহৃত মাটি চাপা দেওয়ার প্রক্রিয়াকে নাচের মাধ্যমে উপস্থাপন করা হয়। এটি ভুটানি জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশের সাংস্কৃতিক প্রতিচ্ছবি এবং সাধারণত সিম্পলি ভুটান হেরিটেজ মিউজিয়ামের মতো স্থানে সাংস্কৃতিক অভিজ্ঞতা হিসেবে পরিবেশিত হয়। বাড়ি মানে শুধু দেওয়াল নয়, ভালোবাসা আর ঐতিহ্যের বাঁধন। আর সেই বন্ধনকে উদযাপন করতে ভুটানে হয় এই হাউস বিল্ডিং ডান্স, যেখানে নাচের প্রতিটি স্টেপে লেখা থাকে একটি পরিবারের নতুন শুরুর গল্প। এরপর আমরা ঘুরে দেখলাম তাদের ট্র্যাডিশনাল রান্নাঘর, যেখানে প্রতিটি খাবারের পাত্র আর কিভাবে বাটার টি, যেটা ভুটানে খুবই ফেমাস, সেটা কিভাবে বানানো হয় তা এক্সপ্লোর করলাম। তারপর দেখা হলো পেমা শেরিং নামের একজন মানুষের সাথে। এনার ব্যাপারে যদি বলি, সেটা খুবই ইন্সপিরেশনাল স্টোরি। ইনি খুবই অল্প বয়সে সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত হয়েছিলেন। তাতে এনার শরীরের উপরের অংশ কাজ করা বন্ধ করে দিয়েছে। তাই ইনি নিজের পাটাকেই ব্যবহার করে সব কাজ করেন। এবং এই দেখুন, ইনি কত সুন্দর সব উডেন শোপিসেস অ্যান্ড সোভিনিয়ার্স বানিয়েছেন পা দিয়ে, যেটা দেখে পুরো চোখ জুড়িয়ে যাবে। আপনারা চাইলে ওনার থেকে কিছু একটা শোপিস কিনে ওনাকে পারলে সাহায্য করতে পারেন। এটা ম্যান্ডেটারি কিছু না, চাইলে কিনতে পারেন, আবার নাও কিনতে পারেন। এরপর ছিল তাদের অসাধারণ কালচারাল ডান্স শো। এখানে এনারা ওনাদের ফেমাস বাটার টি অর সুজা টেস্ট করালো। তার সাথে ছিল একটা চাল ভাজার মতো জিনিস, যেটাকে এনারা যাও বলে থাকে। তারপর এনাদের পারফরমেন্স শুরু হলো, আর পারফরমেন্সটা খুবই অসাধারণ ছিল। আর আপনারা চাইলে ওনাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আমরা তো করেছিলাম, আর সেটা খুবই মজাদার লেগেছিল আমাদের। আর শেষে ট্রাই করলাম তীরন্দাজি, যা ভুটানের সবচেয়ে বিখ্যাত স্পোর্ট। ব্যাম্বু শুটিং, বাটার টি, ট্র্যাডিশনাল ডান্স, কত কিছু করা যায় এখানে। তো আমি তো বলবো, থিম্পু ঘুরতে আসলে সিম্পলি ভুটান একটা মাস্ট ভিজিট স্পট। তারপর সিম্পলি ভুটান থেকে বেরিয়ে চলে গেলাম টাকিং রিজার্ভ, যেটা ছিল 10 থেকে 15 মিনিটের রাস্তা। এখানে এন্ট্রি ফি ছিল 300 টাকা পার পার্সন। এখানে বাস করে ভুটানের জাতীয় প্রাণী টাকি। দেখতে ছাগলের মতো মাথা আর শরীর গরুর মতো।
অদ্ভুত, কিন্তু অদ্ভুতই সুন্দর। ভুটানে প্রাচীন বিশ্বাস অনুযায়ী পবিত্র সন্ন্যাসী দ্রুকপা কুনবে, যিনি ডিভাইন ম্যাডম্যান নামে পরিচিত, একদিন অলৌকিকভাবে ছাগল আর গরুর দেহ জোড়া লাগিয়ে তাকিন সৃষ্টি করেন। সেই কিংবদন্তির সৃষ্টি আজও জীবন্ত এই রিজার্ভে। এখানে তাকিনকে রাখা হয়েছে বললে ভুল হবে। তাকিন ছাড়াও এখানে আপনারা আরও অনেক ধরনের পশু পাখি দেখতে পাবেন, যেমন বিভিন্ন প্রজাতির হরিণ, যেমন সাম্বার ডিয়ার, হিমালয়ান সেরো, বার্কিং ডিয়ার এবং অনেক ধরনের পাখি, যার মধ্যে কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। নিচে আপনারা ঢোকবার সময় একটি ক্যাফে দেখতে পাবেন, যেখান থেকে আপনাদের যদি জল বা কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে সেটা খেতে পারেন। এখানে যখন আপনাদের চোখ এই ওয়াইল্ড লাইফ দেখে জুড়িয়ে যাবে, তখন আপনারা এক রাজকীয় অভিজ্ঞতা নিতে এগিয়ে চলুন থিম্পু জং দেখতে। কিন্তু সেটা দেখবার আগে আমরা একটা লোকাল রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা সেরে নিলাম, কারণ তখন প্রায় দুপুর 1:30 বেজে গেছিল। লাঞ্চ সেরে আমরা দেখতে গেলাম থিম্পু জং। যেহেতু থিম্পু জংয়ের পাশেই ভুটানের রাজার প্যালেস, তাই আশপাশে নর্মাল লোকের যাওয়া নিষিদ্ধ। তাই আমরা সেটা দূরের একটা ভিউ পয়েন্ট থেকে দেখলাম। এবং দেখুন, যেহেতু সময়টা হয়ে গেছিল প্রায় 3টে, তাই কি সুন্দর পরিবেশটা লাগছে। এত দূর থেকে যদি এই জংটি এত সুন্দর দেখায়, তবে কাছ থেকে দেখতে কতটাই না বেশি সুন্দর হবে। পুরো শহর, পুরো দেশটি এতটাই সুন্দর, প্রতি মুহূর্তে আপনাদের মনে হবে যেন আপনারা একটা পোস্টকার্ডের ভেতর দাঁড়িয়ে আছেন। আর এই একটি জায়গা দেখতে আপনাদের সময় এমনভাবেই পেরিয়ে যাবে যে আপনাদের ইচ্ছেই করবে না যে এই জায়গা ছেড়ে বেরোই। তাই আমরাও আমাদের অনিচ্ছের বিরুদ্ধে এগিয়ে পড়ি পরের গন্তব্যে, কারণ সেখানেও একটি আশ্চর্য জিনিস আপনাদের আমি দেখাবো, যেটি আপনারা কোথাও দেখতে পাবেন না। তো আমরা এরপর এসে পৌঁছলাম ক্লক টাওয়ারে। এই হলো থিম্পুর বিখ্যাত ক্লক টাওয়ার। শহরের একেবারে কেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই টাওয়ার শুধু ঘড়ির জন্য নয়, ভুটানের সংস্কৃতি, শিল্প আর স্থাপত্যের প্রতীক হিসেবেও পরিচিত। ক্লক টাওয়ার স্কোয়ার হলো থিম্পু ভুটানের একটি জনপ্রিয় স্কোয়ার, যেখানে 4 দিকমুখী ঘড়ি সহ বিখ্যাত টাওয়ারটি অবস্থিত। স্কোয়ারটির চারপাশে রয়েছে অনেক দোকান, হোটেল এবং রেস্টুরেন্ট। গোটা ভুটান রাস্তায় কোনো ট্রাফিক সিগন্যাল নেই, তবুও শহর চলে নিখুঁত নিয়মে। শুধু এই একটি জায়গা, ঠিক ক্লক টাওয়ার এরিয়া মুখটাতে আছেন এই নাচের ভঙ্গিতে ট্রাফিক নিয়ন্ত্রণ করা পুলিশ অফিসার। তার হাতের প্রতিটি ইশারা, প্রতিটি স্টেপ একটা আলাদা ছন্দে ভরা। শুধু দায়িত্ব নয়, মানুষের মুখে হাসি ফোটানো যেন তার কাজের অংশ। ভুটানে তাকে সবাই চেনে ডান্সিং পুলিশম্যান নামে। সত্যি বলতে ট্রাফিক নিয়ন্ত্রণও যে এত সুন্দরভাবে করা যায়, সেটা না দেখলে বিশ্বাসই করা যায় না। এই গোটা ক্লক টাওয়ার এরিয়া আমরা ঘন্টাখানেক ধরে ঘুরে দেখলাম। চাইলে আপনারাও এখানে কোনো লোকাল রেস্টুরেন্ট থেকে স্ন্যাক্স আর ড্রিঙ্কস খেয়ে একটু সময় কাটাতে পারেন। এখানে আরও অনেক ধরনের দোকান আছে, যেখান থেকে আপনারা আপনাদের প্রিয় মানুষদের জন্য অনেক ধরনের জিনিস আর সোভিনিয়ার কিনতে পারেন। ক্লক টাওয়ার ঘুরতে ঘুরতে বেজে গেছিল 5:30। তো আমরা ওখান থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। রাতে ডিনার করলাম অ্যারাউন্ড 8:30। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের পর্বে আমরা থিম্পু থেকে যাব পারোর উদ্দেশ্যে। সে সব ডিটেলস নিয়ে নেক্সট ব্লগটা আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট
অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।